কাল ভারত বাংলাদেশ সীমান্তে এমন এক ঘটনা ঘটলো যা নিঃসন্দেহে নজিরবিহীন। সাম্প্রতিক সময়ে আমরা একাধিকবার দেখছি অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে, কিন্তু কালকের ঘটনা হয়তো সবকিছুকে ছাপিয়ে গেল। কাল বিএসএফ জওয়ানের উপর হামলে পড়লো অনুপ্রবেশকারীরা, যাতে বিএসএফ জওয়ানের একটি হাতের আঙুল বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং তার হাতের আঙুলে 3টে সেলাই অবধি পড়লো। তার যে সার্ভিস রাইফেল অর্থাৎ বন্দুক, সেই বন্দুকটাকে ছিনিয়ে নেওয়া হয় এবং সেই বন্দুক ছিনিয়ে নেওয়ার পর সেই বন্দুকের যে আসল কার্যকারী অংশ সেটাকে ড্যামেজ করার চেষ্টা করা হলো। সব মিলিয়ে ফের একবার বাংলা এবং বাংলাদেশ সীমান্ত উত্তাল হয়ে উঠল কাল। আর কালই মণিপুরের রাজ্যপাল জরুরিকালীন একটি মিটিংয়ে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তাদের ডাকলেন। অর্থাৎ উত্তর পূর্ব সীমান্তে এমন কিছু হতে চলেছে যার হদিশ হয়তো আমরা বাইরে থেকে বুঝতে পারছি না, কিন্তু ঘটনা প্রবাহগুলো যদি আপনারা পরপর সাজান তাহলে দেখতে পাবেন ভারতবর্ষের এই মুহূর্তে মাথায় ব্যথার কারণ কিন্তু সেই অনুপ্রবেশকারী সমস্যা। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর এক কথায় উত্তর হলো স্টক মার্কেটে ইনভেস্ট করুন, কিন্তু সঠিক জায়গা থেকে ইনভেস্টমেন্ট শুরু করা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই আজকে আমি আপনাদের সঙ্গে একটি অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দিচ্ছি। মার্কেটউলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি এককালীন 99 টাকা থেকে ট্রেডিং জার্নি শুরু করতে পারেন। এই অ্যাপটি iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সানেই পাওয়া যায়। এই অ্যাপ ব্যবহার করার জন্য কোনো হিডেন চার্জ আপনাকে দিতে হবে না। এই অ্যাপ তাদের জন্য যারা ফিনান্স বাড়াতে চান। এবার দেখুন এই অ্যাপকে ঠিক কিভাবে ব্যবহার করা যায়। প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপটিকে লগ ইন করলাম। এখানে দেখুন ফলো ট্রেন্ড ফিচার্স, যা রিয়েল টাইমে হাই মোমেন্টাম ট্রেডস যেগুলো প্রফিটেবল ঠিক সেগুলোকেই দেখায়। এবার আমি ক্লিক করলাম ফলো ট্রেন্ডস এর উপর, ট্রেড প্লেস করলাম এবং এভাবে ট্রেডটি শুরু হয়ে গেল। এই অ্যাপের সব থেকে বড় সুবিধা হলো আপনি খুব ছোট ইনভেস্টমেন্টে এই অ্যাপে ট্রেডিং শুরু করতে পারেন, যেখানে অন্য অ্যাপে প্রায় ট্রেডিং শুরু করতে 3 গুণ বেশি টাকা কিন্তু প্রয়োজন। এই অ্যাপের অন্যতম ফিচার্স হলো স্টপ লস, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার লস একটি নির্দিষ্ট লেভেল অবধি পৌঁছে যায়, তাহলে এই অ্যাপ কিন্তু নিজে থেকেই আপনার ট্রেডকে স্টপ করে দেয়। ইন্ডাস্ট্রির অন্য অ্যাপের থেকে এই অ্যাপের ব্রোকারেজ ফিও কিন্তু অনেকটা কম। অর্থাৎ সব দিক থেকেই এই অ্যাপ ব্যবহার করা অত্যন্ত লাভজনক। এবার এখানে আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম এবং 1166 টাকার প্রফিটও কিন্তু বুক হয়ে গেল অত্যন্ত কম সময়ে। তাই আর দেরি কেন, আপনারা গেস করুন এবং ট্রেন্ডস ফলো করে ট্রেড করুন। অন্যান্য অনেক কমোডিটিস যেমন ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, সিলভার এবং গোল্ড সব কিছুরই কিন্তু ট্রেড আপনারা করতে পারবেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। এখানে দেখুন মেতে 57,170 টাকার প্রফিট এবং জুন মাসে 70,468 টাকার প্রফিট কিন্তু বুক হয়ে গেছে। এক্সপার্টের পরামর্শে একদিনে 11,850 টাকার প্রফিটও কিন্তু এই অ্যাপে খুব সহজেই বুক করা সম্ভব হয়েছে। এই অ্যাপে আপনি আপনার পাস্ট পারফরমেন্সও কিন্তু দেখতে পারেন। সব থেকে বড় কথা, মার্কেটউলফের কোনো কমিশন লাগে না, পুরো প্রফিটটাই আপনার হয় এবং পুরো টাকাটাই কিন্তু আপনার অ্যাকাউন্টেই ঢোকে। মার্কেটউলফ অ্যাপ ব্যবহার করা কিন্তু অত্যন্ত সহজ ও সিকিওর, রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায়। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সানেই এই অ্যাপকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। 2 মিলিয়ন মানুষ অলরেডি এই অ্যাপকে কিন্তু ব্যবহার করতে শুরু করেছে। তাহলে আর দেরি কেন, আমি আমার ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে এই অ্যাপের লিংক দিয়ে দিয়েছি। চট করে ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। কি হলো পুরো ঘটনা? কালকে আসামের কাটিগোড়া আউটপোস্ট, সেখানে একদল অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করে। এবার তাদের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায় যা কিন্তু ইললিগাল অর্থাৎ অবৈধ। অনুপ্রবেশকারীদের ট্রেন্ডটা কি? তারা কিন্তু একা ওপার থেকে এপারে আসে না, তারা কিন্তু দলবদ্ধ হয়ে আসে। বিএসএফ জওয়ানরা যখনই অনুপ্রবেশকারীদের থামানোর চেষ্টা করেন, ঠিক তখন একদল মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ বিএসএফ জওয়ানদেরকে পাল্টা মারার চেষ্টা করা হয়।
কিন্তু কালকে এই পাল্টা মারের বিষয়টা কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেল। এক বিএসএফ এর জওয়ান আঙুল খোয়াতে বসেছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, যার আঙুলে 3টে সেলাই পড়ল। বিএসএফ জওয়ান একা ছিলেন এবং তাকে বাঁচাতে গ্রামবাসীরা ছুটে আসেন। 2জন গ্রামবাসী এই পুরো ঘটনায় আহত হন এবং একজন গ্রামবাসীর অবস্থা অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ অনুপ্রবেশকারীরা একটা জিনিস বুঝে গেছে, যদি তারা দলবদ্ধভাবে এই বর্ডার এরিয়া থেকে ভারতে ঢোকার চেষ্টা করেন তাহলে কিছু না কিছু হতে পারে। যদি বিএসএফ জওয়ান তাদের ধরেও নেন, তাদের উপরে যদি ঝাঁপিয়ে পড়া যায়, অর্থাৎ বিএসএফ এর উপরে যদি পাল্টা ঝাঁপিয়ে পড়া যায়, তাহলে একটা বাঁচার সম্ভাবনা তৈরি হয়। যে রিপোর্ট কালকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে কালকে ওই সময় হেভি রেনফল, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল খুব, আর এই সুযোগটাই অনুপ্রবেশকারীরা নেওয়ার চেষ্টা করছিলেন। অনুপ্রবেশকারীদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং সেই অস্ত্রের আগাম আভাস বিএসএফ জওয়ান পাননি। যখনই বিএসএফ জওয়ানের মুখোমুখি তারা হয়ে যান তখন ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ জওয়ানের উপর কোপ মারেন। সেই কোপে ক্ষতিগ্রস্ত হয় আমাদের বীর সৈনিক। পরবর্তীকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি একটি কোর্ট আমি আপনাদের সামনে দেখাতে চাই, তাহলে হয়তো বুঝবেন এই পুরো বিষয়টার গুরুত্ব ঠিক কতটা। A BSF Jawan sustained a deep cut on his hand after being struck with a spade. His service rifle also damaged during the scuffle. অর্থাৎ তার যে সার্ভিস রাইফেল সেটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেটাকে ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি তাকে কাটিগড় মডেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তিনি চিকিৎসাধীন। কিন্তু আমার প্রশ্ন হলো, এই অনুপ্রবেশকারী সমস্যা থামবেটা কবে? দেখুন, প্রত্যক্ষদর্শী বা বাসিন্দা বিএসএফ জওয়ানকে উদ্ধার করতে যান, তিনিও ক্ষতিগ্রস্ত হন। তিনি কি বলেছেন কালকে? তিনি পরিষ্কার বলেছেন, দে ওয়ার অ্যাগ্রেসিভ অ্যান্ড সিমড ওয়েল প্রিপেয়ার্ড। যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, এই অনুপ্রবেশকারীরা কিন্তু যেন তেন বাংলাদেশি নন, তারা কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড, অর্থাৎ তাদের কাছে চাকু থাকে, তাদের কাছে ভোজালি থাকে, তাদের কাছে এমন অস্ত্র থাকে যা বিএসএফ জওয়ানদেরও স্তম্ভিত করে দেয়। তিনি বলেছেন, দিস ওয়াজ নট এ প্রিটি থিপ, ইট লুকড লাইক এ প্ল্যান্ড অ্যাসল্ট। অর্থাৎ এটা কোনো ছিচকে চোরের কাজ নয়, মনে করা হচ্ছে এটি একটি ওয়েল প্ল্যান্ড হত্যা করার চেষ্টা বিএসএফ জওয়ানদের কিন্তু কালকে হয়েছে। পাশাপাশি আপনারা যদি দেখেন এই ঘটনা কোথায় ঘটেছে, পার্টিকুলার একটি জায়গায়, আসাম এবং বাংলাদেশ বর্ডারে 32 কিলোমিটার জায়গা। এই 32 কিলোমিটার জায়গা কিন্তু অত্যন্ত বিপদসংকুল একটি জায়গা, নির্দিষ্ট ঘন জঙ্গল, এবং সেই জঙ্গলের ভিতর দিয়ে তারা ঢোকার চেষ্টা করে। কালকে পাশাপাশি যখন আসামে এই ঘটনা আমরা দেখলাম, তখন ভারতের পক্ষ থেকে ফের 9 জনকে একটি জায়গা থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। অর্থাৎ বুঝিয়ে দেওয়া হলো যে তোমরা যতই আমাদের উপর আক্রমণ করবে, আমরা আক্রমণের গতি এবং ঝাঁজ দ্বিগুণ করে দেব। পাশাপাশি আরো একটি জায়গা থেকে 17 জন বাংলাদেশিকে ওপারে পুশ ইন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভারত পুশব্যাক করেছে বাংলাদেশিদের। তা নিয়ে বাংলাদেশ সরকার ফের একটি কোর্ট দিয়েছে এবং বাংলাদেশ পুলিশও রীতিমতো স্তব্ধ যে কেন পুশ ইন থামানো যাচ্ছে না। ভারত সরকারের স্ট্যান্ডটা পরিষ্কার, যদি তোমার কাছে ডকুমেন্ট না থাকে তাহলে কোনো অবস্থাতেই ভারতে থাকার মতো তুমি যোগ্য নও। কলকাতা থেকে কালকে এক গুপ্তচর সন্দেহে এক মডেলকে কিন্তু ধরা হয়েছে, তিনিও বাংলাদেশি। তা নিয়ে আজকেও আমি একটি ভিডিও বানাবো, আপনারা শুনবেন। কালকে সেই মডেলের অ্যাক্টিভিটি এত সাসপিসিয়াস যে তিনি সন্দেহের ঊর্ধ্বে কখনো হতে পারেন না। আজকে এই নিয়ে একাধিক সংবাদপত্র লেখালেখি করেছে, কালকে রাতেই আমি ঘটনাটা আপনাদের সামনে নিয়ে এসেছি। পাশাপাশি কালকে 7 সিস্টার্স অঞ্চলে আরো কিছু অ্যাক্টিভিটি কিন্তু দেখেছে আমাদের বিএসএফ জওয়ানরা। একটি গাড়িকে ট্রেস করা হয়, দীর্ঘক্ষণ ধরে একটি গাড়ি ওই বর্ডার এরিয়াতে ভারতবর্ষের সীমান্তের দিকে আসছিলেন এবং যখন বিএসএফ জওয়ানরা তাকাচ্ছিলেন তখন তার গতিবিধি পরিবর্তন করছিলেন। অবশেষে সেই লাল কালারের গাড়িটিকে ধাওয়া করে বিএসএফ জওয়ানরা এবং সেই গাড়িটিকে কিন্তু আটকানো হয়। তার কাছে 70টি প্যাকেট পাওয়া যায়, যে 70টি প্যাকেটে প্রায় 14,000 জবা ট্যাবলেট ছিল, অর্থাৎ ভায়াগ্রা জাতীয় একটি ট্যাবলেট। সেই গাড়িতেও কিন্তু আরো অতিরিক্ত পাওয়া যায়, যার আনুমানিক মূল্য 1.4 crore রুপিস, অর্থাৎ 1.5 কোটি টাকার সামগ্রী তারা বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল। এবং এই পুরো বিষয়টি কিন্তু ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তে হচ্ছে। অর্থাৎ আমি যে ঘটনাগুলো বললাম সবকিছুই কিন্তু কালকে হলো
ভারতের 7 সিস্টার্স অঞ্চলে। পাশাপাশি কালকে বাংলার এই যে সীমান্তবর্তী অঞ্চল, সেখানেও কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়। একজনের নাম নজরুল ইসলাম, যিনি কোচবিহারে থাকেন, এবং অন্যজন উত্তর পূর্বের মিরাটের বাসিন্দা, যার নাম সরফরাজ আহমেদ। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রত্যেকটি ঘটনা যদি আপনার পয়েন্টগুলো ডট 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 করে জোড়েন, তাহলে ভারতবর্ষের সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু বড় সড়ো থ্রেট বাংলাদেশের পক্ষ থেকে তৈরি হচ্ছে। একদিনে 5টা ঘটনা, আপনি বুঝতে পারছেন আপনি কোনটাকে আটকাবেন, আপনি কোনটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। সব কটাকে কালকে বিএসএফ জওয়ানরা বাধা দিয়েছেন এবং ভারতবর্ষকে সুরক্ষিত রেখেছেন এখনো অবধি। কিন্তু যে বিএসএফ জওয়ানদের আঙুল বাদ চলে যাচ্ছে, হাতের ভোজালি কোপ পড়ছে, সেলাই হচ্ছে, আমরা তাদের কাছে কি জবাব দেব? কেন আমি বলছি এই কথা? কারণ আপনারা জানেন সাম্প্রতিক সময় ভারতের ইন্টারনাল পলিটিক্সও বাংলা এবং বাংলাদেশি ইস্যুতে রীতিমতো উত্তাল। পাশাপাশি আরো ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যা কিন্তু শেষ 1 বছরে এভাবে দেখা যায়নি, তা হলো মণিপুরের যিনি রাজ্যপাল, তিনি কালকে মানে বিএসএফ এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আধিকারিকের সঙ্গে জরুরিকালীন একটি মিটিং এ বসলেন। সেই মিটিং এ উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অর্থাৎ এডিজি অফ বিএসএফ, আইজি অফ বিএসএফ এবং ইন্ডিয়া মায়ানমার বর্ডার, যেখানে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল বলে শোনা যায়, ঠিক সেই বর্ডারে এই গুরুত্বপূর্ণ মিটিং। অর্থাৎ এই সম্ভাবনা তৈরি করছে বিএসএফ হয়তো 7 সিস্টার্সকে নিয়ে, বেসিক্যালি মণিপুর, মিজোরাম, আসাম, এই অঞ্চলটাকে নিয়ে অনেক বেশি ভাবছে এবং এই অঞ্চলে ধারাবাহিকভাবে যেভাবে উগ্রপন্থী এবং সন্ত্রাসবাদীদের চাষ হচ্ছে, তা পাল্টা দেওয়ার কিছু বড় সড় পরিকল্পনা বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে, তা পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। অন্তত রাজ্যপালের সঙ্গে একটা মিটিং, একটা বর্ডারকে নিয়ে আপনি কিন্তু বাংলাতেও দেখতে পাবেন না, আপনি বাংলা কেন কোথাওই দেখতে পাবেন না। কালকে কি এমন হলো যে এত গুরুত্বপূর্ণ একটি ইন্টারনাল জরুরিকালীন মিটিং অর্গানাইজড করলেন মণিপুরের রাজ্যপাল এবং বিএসএফ এর ঊর্ধ্ব পদস্থ যত আধিকারিক আছে তাদের সঙ্গে, সেটাও কিন্তু এখন সব থেকে বড় রহস্য। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনারা বাংলাদেশি, কে ও দেশে যাবে, কে দেশে থাকবে, তা নিয়ে যখন মেতে আছেন, আমাদের দেশের সুরক্ষা প্রতিনিয়ত একটু একটু করে বিপজ্জনক জায়গায় চলে আসছে। বিএসএফ জওয়ানরা আছেন, তাই হয়তো আমরা এখনো সুরক্ষিত আছি, কিন্তু কত মানুষই নির্দ্বিধায় এপারে ঢুকে গেছেন এবং তারা এই শান্তাম, এই যে পার্টিকুলারলি এই কলকাতার গুপ্তচরের মতো অবৈধ কর্মকাণ্ড করছেন, তার ট্রেসও আমাদের কাছে নেই। এরপরেও বিএসএফ জওয়ানরা যদি গুলি চালান, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে স্টেটমেন্ট আসবে, আমেরিকার মানবাধিকার সংগঠন কড়া কড়া ভাষায় ভারতের সমালোচনা করবে। কিন্তু বিএসএফ কে যারা প্রাণে মারার চেষ্টা করে, তাদের কি সত্যি কি ক্ষমা করে দেওয়া উচিত? প্রশ্ন কিন্তু উঠেই যায়। যাই হোক, কমেন্টে আপনারা বলবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। আর ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, মার্কেটউলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ এবং সিকিউর। আপনারা রেজাল্টও পেতে পারেন অনেকটা কম সময়ে। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনেই কিন্তু এই অ্যাপকে আপনারা ব্যবহার করতে পারেন। 2 মিলিয়নের বেশি মানুষ এই অ্যাপ অলরেডি ডাউনলোড করেছেন, আপনারাও ডাউনলোড করতে পারেন। আমি আমার ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্কটি দিয়ে দিলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।